তৃণমূলে দুর্নীতি নিয়ে গলাবাজি করার অধিকার ভারতীয় জনতা পার্টির নেই। যারা নিজেরাই এত বড় দুর্নীতিগ্রস্ত তারা কি করে বলে? বামপন্থী প্রতিনিধিদের কি রুদ ব্যবহার কল্পনা করতে পারবে না। এরা ক্ষমতাচ্যুত হয়েছে, এদের এখনো দম্ভ গেল না। 2 টাকা কেজির চালের দরকারটা কি যদি মানুষ রোজগার করতে পারে? দেশের মুসলমান মানি বাবার কি অলাদ নয়। এই অশিক্ষিত বদমাইশ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, এরা আমাদের ট্র্যাডিশনটা জানে না, জানলেও সেটাকে ডেলিবারেটলি অস্বীকার করে, যেটা সব থেকে বড় পাপ। মোদিরা ভাবছেন যে ওই একটা রামায়ণই ওরা লিখেছে এসে, হ্যাঁ, কিন্তু তা তো নয়। আমাদের দেশের সংস্কৃতির শিকড়টা অনেক গভীর। যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসার সাথে সাথে মোহাম্মদ সেলিম, শতরূপরা সব ফুলের মালা নিয়ে স্বাগত জানাতে যাচ্ছে, আরে তারাই তো তোমাদের পলিট ব্যুরোর নেতাকে বলছে গ্রেপ্তার হওয়া উচিত। ওদের কাছে এগুলো স্ট্র্যাটেজি, ফিলোসফি। আর আমাদের বুদ্ধিজীবীদের সারাক্ষণ প্রতিবাদ করে যেতে হবে। আমাদের নিজস্ব কোনো বিবেচনাবোধ থাকবে না। বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, এদের মতো লোকগুলোকে রাজনীতি থেকে একদম জলাঞ্জলি দিতে হবে, না দিলে কিন্তু হবে না। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের স্বাগত। ভোটের হাওয়ায় আপনারা দেখছেন আমাদের স্পেশাল সেগমেন্ট ভিউ পয়েন্ট, যেখানে আমরা দলীয় রাজনীতির বাইরে গিয়ে আমাদের রাজনীতির সংস্কৃতি, রাজ্য এবং দেশের হাল হকিকত নিয়ে আলোচনা করছি। আর সেই আলোচনা করতে আজ আমরা এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার ক্যাফে ট্রাভেলিস্তানে। আমাদের সঙ্গে যিনি আজকে আছেন, আমাদের প্রিয় অভিনেতা, নাট্যশিল্পী কৌশিক সেন। কৌশিকদা, স্বাগত সংবাদ প্রতিদিন .in-এ। থ্যাংক ইউ। আমাদের ভিউ পয়েন্ট সেগমেন্টে আমরা যেটা বলছিলাম যে দলীয় রাজনীতির বাইরে গিয়ে যে রাজনৈতিক পরিসর হয়, সেই নিয়ে আমরা আলোচনা করছি। আমি আপনার সঙ্গে আলোচনাটা প্রথমেই শুরু করতে চাই যে বিন্দু থেকে। সালমান রুশদির নতুন বই নাইফ, ওখানে উনি একটা কথা বলছেন যে ছুরি যদি ঘৃণার মেটাফর হয়, প্রতীক হয়, তাহলে আমার গল্পটা হচ্ছে তার উত্তর দেওয়ার, ভালোবাসা দিয়ে সেই উত্তরটা দেওয়া এবং সেটাকে জয় করার। এই ভোটের প্রচার শুরু হলেই আমরা দেখি যে নেতাদের মধ্যে, তাবড় নেতা, রাষ্ট্রনেতা যাদের আরও দায়িত্বপূর্ণ হওয়ার কথা, তারা এমন মন্তব্য করছেন যেন সম্প্রদায়ে বিভাজন আরও বাড়ে, উস্কানিমূলক মন্তব্য হচ্ছে, কমিশনের নালিশও যাচ্ছে। তো এটাকে যদি আমরা ঘৃণার ছুরি বলি এবং তাতে যদি আমরা ছুরিবিদ্ধ হতে থাকি, এর পাল্টা গল্পটা আমরা মানুষরা কিভাবে তৈরি করতে পারি? সালমান রুশদির পক্ষে এটা লেখাটা এবং এই ভাবাটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি সহজ। তার কারণ সালমান রুশদি প্রথমত একজন শুধুমাত্র অসামান্য একজন লেখক নন, মানে ওর যে মনন, ওর যে শিল্প চর্চা, ওর যে স্তরে বিচরণ, সেখানে উনি একটা ঘৃণার ছুরিকে ভালোবাসার ছুরিতে পরিণত করতে পারেন। যদিও আমরা খুব ভালো করে জানি যে উনি কীভাবে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু শুধু ছুরি দিয়েই তো মানুষ আক্রান্ত হয় না। মানুষ আক্রান্ত হয় নানানভাবে। বিশেষ করে সমস্ত পৃথিবীর গরিব মানুষ, তাদের আক্রান্তটা হয় তারা পেটে, শিক্ষায়, স্বাস্থ্যে, চাকরিতে। সেইখানে যে ছুরিকাঘাতটা চলছে, ফলে সেইখানে আপনি কল্পনা করুন যে একটা সাধারণ মানুষ যে জানে না তার ছেলের ভবিষ্যৎ কী হবে, তার মধ্যে যুদ্ধ চলছে গোটা পৃথিবী জুড়ে। আমরা যদি শুধুমাত্র ভারতবর্ষের কথা না ভেবে গোটা পৃথিবীর কথাই ভাবি, আজকেও সকালে আমরা একটা ছবি দেখেছি যে একটা লোক অবাক হয়ে একটা কাপড়ে মোড়া একটা এইটুকু শিশুর দিকে তাকিয়ে বসে আছে। তো এখন ওই ছবিটা দেখে তার ভেতরে সে ভালোবাসাটা আনতে পারবেই না, পারবে না। মানে যে চর্চা থেকে সালমান রুশদি মানে ঘৃণার ছুরিটাকে ভালোবাসার ছুরিতে পরিণত করতে পারেন, যে বোধ, যে মননের জায়গা থেকে, ওই লোকটা পারবে তো। কারণ ওই লোকটা, গাজাতে যে বাচ্চাগুলো মারা গেল, তাদের আশেপাশে কিছু নেই, গরম পড়ে গেছে, জল নেই, আমরা দেখতে পাচ্ছি, আজকেও খবর পাচ্ছি আমরা। তো খুব ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট। এবং আমরা বুঝতে পারছি যে আসলে পৃথিবীটা শাসন করছে, আমরা যতই, যে তুমি এক্ষুনি বললে না যে রাষ্ট্রনেতারা না, অ্যাকচুয়ালি রাষ্ট্রনেতারা তো আমাদের শাসন করছে না, আমাদের শাসন করছে কিন্তু মুষ্টিমেয় কিছু বড় লোক। এটা ঘটনা, এটা প্রমাণিত হয়ে গেছে যে কোভিডের পরে কিভাবে ওয়েলথটা 5% মানুষের হাতে অ্যাকিউমুলেটেড হচ্ছে। বিরাট একটা অংশ, একটা বিরাট টাকা। ফলে তারাই কিন্তু ঠিক করছেন কোন দল ক্ষমতায় আসবে, কি পলিসি নেওয়া হবে, অর্থনৈতিক পলিসি কী নেওয়া হবে। ফলে সেই
স্বল্প সংখ্যক মানুষদের হাতে এত অর্থ এবং এত ক্ষমতা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝলাম, এই কয়েক বছরখানেক আগে গ্রেটা থুনবার্গ, যে পরিবেশ আন্দোলনকারী মেয়েটি, একে এডিনবারা বুক ফেস্টিভ্যাল আমন্ত্রণ জানিয়েছিল। এডিনবারা বুক ফেস্টিভ্যালটা আমরা জানি পৃথিবী বিখ্যাত। তো গ্রেটা থুনবার্গ প্রথমে রাজি হয়েছিলেন যাবেন, তারপর উনি ব্যাকআউট করেন। উনি বলেন যে এই এডিনবারা বুক ফেস্টিভ্যালের সবথেকে বড় স্পন্সর যে, তার নাম হচ্ছে বেলি গিফোর্ড। সেই ভদ্রলোক যে ইন্ডাস্ট্রিটা করেন সেইটা পৃথিবীকে আরও দূষণ করছে, আরও দূষিত করছে। এবার মজা হচ্ছে, তুমি দেখো এডিনবারা বুক ফেস্টিভ্যাল, যেখানে কিনা সারা পৃথিবীর তাবৎ লেখক এবং বুদ্ধিজীবীরা এসে উপস্থিত হচ্ছেন, সেখানে শিল্প চর্চা হবে, জ্ঞানের চর্চা হবে, মানুষকে মুক্তির আলো দেখানো হবে। সেই ফেস্টিভ্যালটাই স্পন্সর করছে এমন একজন যে কিন্তু পৃথিবীটাকে দূষিত করছে একদিক থেকে। এর টাকাতে কিন্তু এডিনবারা বুক ফেস্টিভ্যাল হচ্ছে। ফলে গ্রেটা থুনবার্গ বলেছে যে আমি যাব না। এবারে এইটা হচ্ছে আমাদের সময় আইরনি। তুমি কিভাবে ঘৃণার ছুরিটাকে ভালোবাসায় পরিণত করবে, মানে কোনো রাস্তাই তো রাখছে না এরা। মানে এমনভাবে রাজনীতি এবং টাকার অধিকারী যারা, তারা এমনভাবে একটা নেক্সাস তৈরি করে ফেলেছে যে মানুষ, ধরো সালমান রুশদিরও বহু আগে গান্ধীজি তো এই কথাগুলো বলেছিলেন আমাদের দেশে, যে কারণে গান্ধীজির কথাগুলো এখনও এত বেশি চর্চা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। যত দিন যাচ্ছেন গান্ধীজি আরও বেশি পার্টিনেন্ট হচ্ছেন, আরও বেশি প্রাসঙ্গিক হচ্ছেন, কারণ আমরা বুঝতে পারছি যে ঘৃণার জবাবটা ঘৃণা দিয়ে হয় না। কিন্তু এগুলো না তাত্ত্বিকভাবে শুনতে খুব ভালো লাগে, জানো তো। কিন্তু দৈনন্দিন জীবনে তুমি যদি যে কোনো একটা সরকারি হাসপাতালে যাও, তোমার পরের দিনই হয়তো তোমার মনে হবে বন্দুক তুলে নিয়ে হাতে। মানে যেভাবে মানুষগুলো ওখানে সাফার করছে, মানে চিকিৎসা তো ছেড়ে দাও, মানে মানুষকে মানুষের মতো ন্যূনতম সম্মানটাও দেওয়া হয় না। তখন তুমি কি করে সেটাকে ভালোবাসায় পরিণত করবে? একটা ক্রনিক ক্যাপিটালিজমের কথা চলেই এলো, কারণ না এসে কোনো উপায় নেই। সেই ক্রনিক ক্যাপিটালিজমের হাতে মানুষ যেভাবে অসহায় হয়ে পড়েছে, যে কথাটা আপনি বলছেন, সেই জায়গা থেকে যতবার ভোটের ন্যারেটিভের কথা ওঠে, ততবার একটা কথা উঠে আসে যে বিকল্প কোথায়। এখন আপনারই একটা লেখা আমি পড়েছিলাম, যেখানে আপনি ভিড়ের ধর্মের কথা বলেছিলেন, যে শাসকের পাশে যেমন ভিড়ের মাছি ভন ভন করে, সেরকম বিরোধীদেরও একটা ভিড় আছে, এবং সেটা যখন একটা বাঁধাগতে চলে যায় তখন সেটা ভয়ঙ্কর হয়ে যায়। এই অসহায়তা থেকে তাহলে, মানে এই ভয়ঙ্করের জায়গা থেকে তাহলে আমাদের কি করণীয়? দেখো, এখনো পর্যন্ত আমরা এটুকু বলতে পারি, শত নিন্দা করেও বলতে পারি, যে গণতন্ত্রের থেকে উৎকৃষ্ট কোনো ব্যবস্থা আমরা এখনো কিন্তু তৈরি করতে পারিনি। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে মানে 1969 সালে যখন আমাদের দেশে 4টে সাধারণ নির্বাচন হয়ে গেছে, সেই সময় একজন মার্কিন সাংবাদিক, তিনি আমাদের দেশে অতিথি হয়ে আসছেন। তার নাম হচ্ছে ডন টেলর। ডন টেলর এসে বলছেন যে এইটা আমার কাছে অবাক লাগছে, মানে কারণ যে মুহূর্ত থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই মুহূর্ত থেকে গোটা ইউরোপ বলো, আমেরিকা বলো, পশ্চিমের সমস্ত পণ্ডিত, বুদ্ধিজীবী, লেখক, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিকরা সবাই বলেছিলেন যে ভারতবর্ষ বেশি দিন ঐক্যবদ্ধ থাকতে পারবে না, কারণ ইটস অ্যাবসার্ড। মানে তুমি যদি 1930 থেকে 31-এ উইনস্টন চার্চিলের পরপর লেকচারগুলো শোনো, তাহলে বুঝতে পারবে যে উনি কীভাবে বলছিলেন যে ভারতবর্ষকে আমরা স্বাধীনতা দিয়ে কি করব, অচিরেই এরা বর্বরতার যুগে ফিরে যাবে। মানে একদম স্ট্রেট এসব কথা বলছেন, মানে এই দেশটা আমরা ছাড়া অসম্ভব। তো এই ডন টেলর এসে বলছেন যে দেশে 15টার বেশি মূল ভাষা, যে দেশের ভৌগোলিক চেহারাটা এরকম, একদিকে হিমালয়, একদিকে সমুদ্র, একদিকে মরুভূমি, একদিকে নদী, জঙ্গল, এতগুলো ভাষা, এতগুলো ধর্ম, এতগুলো জাতি, এবং পরস্পরের মধ্যে যথেষ্ট বিদ্বেষ রয়েছে, যখন তখন দাঙ্গা হয়, দেশটা আছে কি করে? এবং তার মধ্যে কিন্তু 4টে সাধারণ নির্বাচন হয়ে গেছে, এবং আমরা কিন্তু যাই গালাগাল করি না কেন, আমরা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এটা নিয়ে কোনো তর্ক হবে না, মানে কোনো ঝগড়া হবে না, এটা নিয়ে লাভ নেই কথা বলে। ফলে গণতন্ত্রের যে শিকড়টা, সেই শিকড়টা আমাদের গভীরভাবে প্রথিত, এবং সেটা একেবারে আমাদের সাধারণ মানুষের তৈরি করা, এবং এর পেছনে কোনো রাজনৈতিক দল, নেতা, নেত্রীদের অবদান নেই।
মানে মোদি ভক্তরা বলতে শুরু করেন যে ডেমোক্রেসিটা তো আমরাই আনলাম গোছে, কিন্তু এই যে ভদ্রলোকের কথা বলছি ডন টেলর, এই কিন্তু এসেছিলেন কংগ্রেস আমলে, হ্যাঁ, জওয়াহরলাল নেহরু জাস্ট পরে আর কি। কিন্তু মানে ফলে তখন থেকেই কিন্তু ভারতবর্ষ একটা শ্রদ্ধা কুড়িয়ে নিয়েছে ইউরোপের কাছ থেকে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। এবার কমপ্লিকেশনসগুলো আছে, যেটা তুমি বললে যে শাসকের একটা বয়ান, বিরোধীদের একটা বয়ান। তুমি যদি আমাদের রাজ্যেই দেখো, তুমি দেখবে যে আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে বা যে কোনো জায়গায় যারা শাসন ক্ষমতায় থাকে তাদের একটা বয়ান তৈরি হয়। মানে যখন আমার মনে আছে, যখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে যখন একটা পরিবর্তনের সময় এসেছিল, সেই সময় কিন্তু খুব স্বাভাবিকভাবে তৎকালীন যারা শাসক দল তারা তো তাদের একটা ন্যারেটিভ ছিল, কিন্তু তখনও সিভিল সোসাইটির বলবার মতো একটা পরিসর ছিল এবং তৎকালীন বিরোধী দল তারা কিন্তু একটা বুদ্ধিমত্তার কাজ করেছিলেন। সে বুদ্ধিমত্তার কাজটা হচ্ছে তারা কিন্তু সিভিল সোসাইটিকে কথা বলতে দিয়েছিলেন, তারা ডিকটেট করেননি তুমি কি বলবে। এটার মধ্যে তাদের কিন্তু আমি বলছি না যে তারা কোনো মহত্বের কাজ করেছিল, এটা কিন্তু তাদের একেবারেই পলিটিক্যাল একটা বুদ্ধিমত্তার পরিচয় ছিল যে সিভিল সোসাইটি যদি বর্তমান শাসক দলের বিরুদ্ধে কথা বলে সেটার আখেরে লাভ পাবেন তাঁরাই। ফলে সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক তৃণমূল অথবা মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় সিভিল সোসাইটিকে কথা বলতে দিয়েছিলেন। এমনকি আমার মনে আছে যে বিশাল মিছিলটা তৈরি হয় 14ই নভেম্বর যেটা বেরিয়েছিল, আমি তার অন্যতম সাক্ষী। সেই মিছিলে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা যাব, তাতে শঙ্খ ঘোষ বলেছিলেন যে উনি যদি হাঁটেন তাহলে আমরা যাব না। এবং ওনার বাড়িতে আমি, জয় গোস্বামী, অর্পিতা ঘোষ, আমার স্ত্রী রেশমি, আমরা 4 জন গিয়েছিলাম ওনাকে রাজি করাতে। এইটা বলতে গিয়েছিলাম যে আমরাও আপনার সঙ্গে সহমত, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলে আমরাও যাব না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার নেই, আমাদের আপনাকে দরকার আছে। শঙ্খ ঘোষের সেদিনের মিছিলে হাঁটাটা অনেক বেশি প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা বুঝেছিলেন, উনি কিন্তু উইথড্র করে নিয়েছিলেন নিজেকে। এটা ঠিক পাশে পাশে আমি তোমার একটা অন্য উদাহরণ দিচ্ছি। 2016 সালে প্রধান নির্বাচন কমিশনার কলকাতায় এসেছিলেন এবং সল্টলেকের একটি হোটেলে উনি উঠেছিলেন এবং সেই হোটেলে উনি বিভিন্ন রাজনৈতিক দলের গ্রিভান্সগুলো শুনছিলেন। এবং 2016 সালের বিধানসভা নির্বাচনের তখন অলরেডি একটা দফা বা দুটো দফা হয়ে গেছে এবং একটা বা দুটো দফায় যথেষ্ট অশান্তি হয়েছে, মানে তৃণমূল আমলেই অশান্তি হয়েছে। তার প্রতিবাদ জানাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গেছে এবং আমরা সিভিল সোসাইটি থেকে আমরাও একই রকম প্রোটেস্ট জানাতে গেছি তৃণমূলেরই বিরুদ্ধে কিন্তু। এবং সেই টিমটার মধ্যে শঙ্খ ঘোষ আছেন, বোলান গাঙ্গুলি আছেন, জাস্টিস অশোক গাঙ্গুলি আছেন, আমি আছি, নাট্যকার চন্দন সেন আছেন, মানে নাট্য আননের চন্দন সেন নয়, ইনি হচ্ছেন নাট্যকার চন্দন সেন, যিনি ব্যারাকপুরে থাকতেন, সিপিআই প্রার্থী হয়েছিলেন। এবার মজার কথা হচ্ছে ও সুজাত ভদ্র আছেন এবং সুজাত ভদ্র, আমরা একটা বয়ান তৈরি করে নিয়ে গেছি, যে বয়ানটা হচ্ছে তোমার নির্বাচন কমিশনারকে জানানো যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এই সন্ত্রাস করছে, আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। খুব সুন্দর একটা, শঙ্খবাবু সেটা পড়ে সই করেছেন। সকাল 9টায় ওনাকে বাড়ি থেকে আমি তুলেছি, শুধু 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলেন। বেলা 2:30 বাজে যখন, তখনও নির্বাচন কমিশনার আমাদের সঙ্গে দেখা করেনি, উনি কিন্তু ওইখানেই বসে আছেন, শুধু ওনাকে 1 কাপ কফি খাওয়াতে পেরেছি। এরপরই কিছু বামপন্থী প্রতিনিধিরা এলেন, তারাও আমাদের সঙ্গে থাকবেন। তারা প্রথমেই এসে বয়ানটা দেখে বললেন না, এই বয়ানটা বড্ড হালকা হয়ে গেছে, মানে আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত করে তারা একটা বয়ান আমাদেরকে পড়লেন এবং সে ভাষাটা এত তীব্র এবং এত বেশি রুড যে শঙ্করবাবু বললেন যে আমরা তো সিভিল সোসাইটি, আমরা তো পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করতে আসিনি, মানে এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি এই চিঠিটা দেয় দিতে পারে, কিন্তু আমি এই চিঠিটাতে সই করব না। এবং আমি সেই সময় ওই বামপন্থী প্রতিনিধিদের, আমি তাদের নামগুলো এম্বারেসড হবেন বলেন তারা বলছি না নামগুলো,
কি রুড ব্যবহার কল্পনা করতে পারবে না। আমি ভাবছি যে এরা ক্ষমতাচ্যুত হয়েছে, এদের এখনও দম্ভ গেল না। এবং আলটিমেটলি আমরা বললাম যে এইটা হলে বোলান গাঙ্গুলি, আমি, শঙ্খবাবু, জাস্টিস গাঙ্গুলি, আমরা অনেকেই বললাম যে এরকম ভাষায় আমরা চিঠিটা দেব না। তখন তারা বুঝলেন এবং আলটিমেটলি যে বয়ানটা ছিল সেখানে সামান্য অদল বদল করে আমরা নির্বাচন কমিশনারকে সেই চিঠিটা দিলাম। আমি এই উদাহরণটা দিলাম ডিফারেন্সটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে আজকেও যখন তৃণমূলের বিরুদ্ধে আমরা যখনই মুখ খুলছি, এই বিরোধীদের একটা অংশ থেকে, এবং আমি পার্টিকুলারলি বলছি এখানে কিন্তু বামপন্থীদের অসহিষ্ণুতাটা ভীষণ প্রকট আমাদের কাছে, যেটা আমার কাছে বিস্ময়কর। ধরো আমি বললাম যে আমি এই ব্যাপারে মনে করছি এটা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। সঙ্গে সঙ্গে আমি দেখলাম পরের দিন ইউটিউবের কোনো একটা চ্যানেলে কোনো একজন লয়ার, মানে এখন তো সিপিএমের প্রচুর লয়ার প্রতিনিধি হয়েছেন, তো তাদের মধ্যে একজন বলছেন যে মানে এইটা উনি কেন বললেন, ওনার বলা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। আচ্ছা, আমার প্রতিবাদের ভাষাটাও যদি তুমিই বলে দাও, ঠিক করে দেয় কোনো একটা দল, বরঞ্চ তাদের তো আমাদের প্রতিবাদটা ব্যবহার করা উচিত। মানে ধরো আমি চাকরি প্রার্থীদের সঙ্গে আমি এবং আমার ফ্যামিলি দেখা করতে গেছি, তার পরের দিনই ওরা বলতে শুরু করলে এতদিন বাদে এলেন কেন। আমি জাস্ট বলতেই যাচ্ছিলাম। তো আমার বক্তব্যটা হচ্ছে আমি কখন যাব না যাব তো আমি ডিসাইড করব। এবারে তুমি যদি আমার সমস্ত ক্ষেত্রেই তুমি প্রমাণিত করতে থাকো যে না নন্দীগ্রাম সিঙ্গুরের সময় আপনি এইটা করেছিলেন আর আপনি এখন এইটা করছেন, মেলাতে থাকো, তাহলে তো আমার মনে হবে যে আমার প্রতিবাদ করার কোনো মানেই হয় না, কারণ তুমি আমায় ডিকটেট করছো। কারণ যারা শাসন ক্ষমতায় থাকে তারা তো ডিকটেট করবেই, কিন্তু বিরোধী দলেরও একটা বয়ান তৈরি হয়ে গেছে যে বিরোধিতাটাও তাদের ভাষা অনুযায়ী করলে তবেই তুমি বিরোধিতা করছো, নাহলে বিরোধিতা করছো না। মানে ইটস সো ভেরি ইন্টারেস্টিং। ফলে এইটা না মানে এখন না ইবসেনের এনিমি অফ দ্য পিপল নাটকটা করা খুব কঠিন, জানো তো। এনিমি অফ দ্য পিপলের যে লোকটা প্রতিবাদ করতে করতে একা হয়ে গিয়েছিল, এখন তুমি একা হতে পারবে না কিন্তু, কারণ তোমার পক্ষে কেউ না কেউ এসে যাবে। তুমি যদি শাসন ক্ষমতার বিরুদ্ধে কথা বলো, দেখবে তোমার পাশে প্রতিপক্ষ এসে দাঁড়িয়ে যাবে। প্রতিপক্ষর বিরুদ্ধেও তুমি যদি কথা বলো, আরেকটা থার্ড পার্টি এসে দাঁড়িয়ে যাবে। এখন মানুষের একা হওয়াটা খুব ডিফিকাল্ট, মানে যেটা ইবসেনের নাটকের মূল কথা ছিল যে হি ইজ দ্য স্ট্রংগেস্ট হু ইজ অ্যালোন, মানে সেই হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী যে একা লড়াই করতে। মানে এখন সোসাইটি তুমি একা করতেও পারবে না, মানে তোমার তীব্রতম শোকের মুহূর্ত তোমার সামনে মিডিয়ার একটা মানে মাইক্রোফোন আসবে, অথবা সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে খিল্লি করা হবে। সব থেকে হাসির কথা হচ্ছে, আমাকে দুদিন আগে একজন বলছিল যে এই যে এত কিছু হচ্ছে, বুদ্ধিজীবীরা কোথায়, যেটা খুব কমন ভার্সন, এবং উত্তেজিত সে লিখেছে শাওনি মিত্র কোথায়, ওনাকে তো দেখছি না। সে বেচারি খবরও রাখে না, সে শাওলিদি নেই আর এই ধরাধামে। তো এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এইটা হচ্ছে ফেসবুক, এইটা হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী পরিসরের চিত্র। একার প্রতিবাদের কথা বলছিলেন যে সেটা হয়তো সম্ভব নয়, আপনাকেও সিভিল সোসাইটি রিপ্রেজেন্ট করতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে, এখনও কথা শুনতে হয়, মাঝে মাঝেই প্রশ্ন করা হয় যে উনি কোথায়, কেন কিছু বলছেন না, ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও আমি দেখেছি যে আপনি যেটাকে অন্যায় মনে করেন, সে যে আমলই হোক, যে দলই হোক, যখন অন্যায় মনে করেন যেটাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সেখানে গিয়ে দাঁড়ান। সেটাও তো একারই প্রতিবাদ, সেই একলা চলার জায়গাটাই তো রয়ে আছে। এটা কি আমাদের, আমি জানি না একলা চলার জায়গাটা আছে কিনা, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে যেটা এই মুহূর্তে মানে আস্তে আস্তে তুমি দেখবে, অলরেডি দেখো ভোটের পার্সেন্টেজ কমেছে, মানে এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন হচ্ছে যে ভোট পার্সেন্টেজ কমা মানে কি এর সুবিধে নাকি ওর অসুবিধে। আমার মনে হয় আস্তে আস্তে একটা কম বয়সীদের একটা বড় সেকশন কিন্তু আর ভোট দিতে যাচ্ছে। যে পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট, তার মধ্যে 82% হচ্ছে কম বয়সী। আমরা মানে ভাবো না, এইরকম ভয়াবহ যুদ্ধের মধ্যে এখান থেকে লোকেরা চলে যাচ্ছে ইসরায়েলে বা অথবা প্যালেস্টাইনে, মরে যাবে জেনেও, মানে শুধুমাত্র যে পরিযায়ী শ্রমিক
মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে শুধু তা না, আমাদের দেশ থেকে চলে যাচ্ছে লোকজন, ফলে তাদের তো ভোট দেবার আগ্রহটা কমবে। ফলে মানে আমার মনে হয় নোটাতে আস্তে আস্তে তার সংখ্যাটা বাড়বে, মানে এটাও কিন্তু একটা প্রতিবাদ, এবং এটা কিন্তু আমার ধারণা বাড়বে, কারণ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের ওপর থেকে ইলিউশনটা আস্তে আস্তে চলে যাচ্ছে মানুষের সমস্ত। এবং তার মধ্যে খুব ক্যাটাগরিক্যালি আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বলতে পারি, মানে আমি খুব পরিষ্কার বলছি যে পশ্চিমবঙ্গটা যে দল চালাচ্ছে সেই দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত, এটা নিয়ে কোনো তর্ক হবে না। বর্তমান যে তৃণমূল কংগ্রেস অ্যাবসলিউটলি করাপ্ট একটা পার্টি, এবং যে করাপশনটার মধ্যে তৃণমূল ঢুকে পড়েছে, এই করাপশন থেকে ফিরে যাওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ তুমি জানো যে করাপশন একটা সিস্টেম, করাপশনটা কখনো ইন্ডিভিজুয়ালি তুমি চুরি করলে আমি করলাম ও করলো এটা হয় না, এটা একটা সিস্টেম। এটা আমরা এই এসএসসি পরীক্ষাতে বুঝতে পারলাম যে এটা শুধু একটা দুটো লোকের কাজ নয়, এটা একটা কমপ্লিটলি একটা নেক্সাস, এবং এটা তৈরি করা হয়েছে স্ট্রাকচার্ড। ঠিক যেভাবে বিজেপি ইলেকটোরাল বন্ডটা তৈরি করেছিল, এটা স্ট্রাকচার্ড। পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূলের চুরিটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, আর বিজেপি যেহেতু ভারতবর্ষের সমস্ত মিডিয়া এবং আনফর্চুনেটলি আমাদের পশ্চিমবঙ্গেরও মিডিয়ার একটা বড় অংশকে কিনে ফেলেছে, সেহেতু ইলেকটোরাল বন্ড নিয়ে কথা হচ্ছে না। মানে তুমি জানো যে নির্মলা সীতারামনের হাজব্যান্ড তো বলেইছেন, উনি তো পরিষ্কার বলছেন যে এইটা শুধু মাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম বৃহৎ দুর্নীতি, যেখানে শুধু চুরি হচ্ছে না, তোলাবাজি হচ্ছে। মানে যে কোম্পানিগুলোর কোনো অস্তিত্বই নেই বা তাদের টাকার কোনো জোরই নেই, তারা মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার বরাত পাচ্ছে, এবং তার থেকে একটা অংশ গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে বা বিজেপিকে দিয়ে দিচ্ছে, বা যাদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত চলছে তাদের মুহূর্তের মধ্যে তাদের তদন্তগুলো চলে যাচ্ছে। এমনকি 2019-এর পর থেকে মোদি যখন বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এবং তাতে 25-27 জনের একটা সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের একটা লিস্ট তৈরি করা হয়েছিল, এবং আমরা অচিরে দেখলাম ওই 25-26 জন নেতাদের প্রত্যেকটা বিজেপিতে জয়েন করেছে। এবং শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে 23 জন অন্তত, তাদের বিরুদ্ধে যা যা ইডি কেস ছিল, সিবিআই কেস ছিল, সমস্ত উইথড্রন হয়ে গেছে, ইনক্লুডিং শুভেন্দু অধিকারী। তো মানুষ ডিজেক্টেড হবেই, মানুষ না পারছে তৃণমূলের উপর ভরসা করতে, না পারছে বিজেপির উপর ভরসা করতে। এবার অন্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো, লেটস কাম টু ভেরি স্ট্রেট পয়েন্ট। ধরো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তৃণমূলের দুর্নীতি নিয়ে গলাবাজি করার অধিকার ভারতীয় জনতা পার্টির নেই, কারণ যারা নিজেরাই এত বড় দুর্নীতিগ্রস্ত তারা কি করে বলে। কম্প্যারিটিভলি সিপিএম বা কংগ্রেস কিন্তু তারা অন্তত বলতে পারে, কারণ সিপিএম ইলেকট্রাল বন্ডের বিরোধিতা করেছিল এবং কোনো অর্থ এবং তারা এটার মধ্যে ছিল না। কংগ্রেস ও পশ্চিমবঙ্গে যেটুকু অবস্থায়, তাদের আর দুর্নীতি করার মতো অবস্থাতেও তারা নেই, কিন্তু তবু তারা রাজনৈতিক আন্দোলন বলো, দুর্নীতির প্রতিবাদ বলো করতে পারে। কিন্তু কংগ্রেস সিপিএমের উপর ভরসা করা যাচ্ছে না। কেন বলছি সেটা হচ্ছে যে তুমি বলো যে আচ্ছা তোমরা অল ইন্ডিয়া লেভেলে একটা জোট তৈরি করলে এবং তোমরা ডিক্লেয়ার করলে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে আমাদের প্রধান শত্রু, এটা বলেই তো তোমরা ইন্ডিয়াটা তৈরি করলে। আচ্ছা তখন তো তোমরা জানতে যে বিভিন্ন রাজ্যে তোমাদের মধ্যে কোনো সমন্বয় নেই, তোমরা যে পাশাপাশি বসলে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তখন নীতিশ কুমারও ছিল, তো তুমি জানতে না নীতিশ কুমার মানে দুমুখ একটা সাপ, তোমাদের বিবেচনাবোধ কোথায়? তোমরা জানতে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের এখানে মিলবে না, অধীর চৌধুরী এটা মানবে না। এখন তুমি দেখো এইরকম অবস্থাতে ওয়েনাড়ে আমি সেদিনকে সিপিআই এর যিনি নেত্রী ডি রাজার স্ত্রী অ্যানি রাজা, তার একটা ইন্টারভিউ শুনছিলাম। উনি বলছেন যে এই সাধারণ নির্বাচন 1977-এর পর সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন। তার কারণটা হচ্ছে যে এই নির্বাচনের পর যদি মোদি ফিরে আসে, আদৌ আর দেশে গণতান্ত্রিক নির্বাচন হবে কিনা সন্দেহ।
এইরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে গেল সিপিআই এর বিরুদ্ধে। কেরলে তাই হচ্ছে। এবং শুধু তাই নয়, আমি ইন্টারভিউ শুনেছি, কেরলের কংগ্রেসের প্রতিনিধিরা বলছেন যে পিনারাই বিজয়ন এবং তার পুরো পরিবার দুর্নীতিগ্রস্ত। রাহুল গান্ধী ওপেন মিটিংয়ে বলছেন পিনারাই বিজয়নকে কেন মোদি গ্রেপ্তার করবে না যদি অরবিন্দ কেজরিওয়ালকে করা হয়। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা যে অনৈক্যের ছবিটা তুলছে, কি করে আমরা পশ্চিমবঙ্গের হঠাৎ পশ্চিমবঙ্গে অধীরবাবু এবং মোহাম্মদ সেলিমকে দেখে মনে হচ্ছে দুজনে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। হ্যাঁ, আর ওইখানে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসার সাথে সাথে মোহাম্মদ সেলিম, শতরূপরা সব ফুলের মালা নিয়ে স্বাগত জানাতে যাচ্ছে। আরে তারাই তো তোমাদের পলিট ব্যুরোর নেতাকে বলছে গ্রেপ্তার হওয়া উচিত। তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? সবটাই স্বার্থ। তার মানে কেরালায় একরকম, পশ্চিমবঙ্গে একরকম, তাহলে গোটা ভারতবর্ষের চিত্রটা কি? ইজন্ট ইট কনফিউজিং? এবার মজার কথা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলো যখন তুমি এদেরকে বলবে, তখন বলবে না এটা আমাদের স্ট্র্যাটেজি, কেউ বলবে এটা আমাদের ফিলসফি, কেউ বলবে, ওদের কাছে এগুলো স্ট্র্যাটেজি, ফিলসফি। আর আমাদের বুদ্ধিজীবীদের সারাক্ষণ প্রতিবাদ করে যেতে হবে। আমাদের নিজস্ব কোনো বিবেচনাবোধ থাকবে না। আমরা যদি কোথাও যাই বা না যাই, সঙ্গে সঙ্গে তার একটা মানে তৈরি করে বলা হবে, না উনি তো অমুক সালে এটা করেছিলেন, এখন কেন এটা করেননি। আর ওরা কিন্তু যা ইচ্ছে করবে, ওদের যাদের সঙ্গে জোট তাদের নেতারা বলবেন যে পিনারাই বিজয়ন চোর করে রাহুল গান্ধী দাঁড়িয়ে পড়বেন। আর রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে আসবে তখন তাকে স্বাগত জানাতে যাবে এখানকার সিপিএম এর নেতারা। এই যে এক ধরনের খুব খারাপ ভাষায় বললে যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার রাজনীতিটা তো কাদের হাত শক্ত করছে? মোদির হাত শক্ত করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি, তৃণমূল কংগ্রেস যদি মোদির বি টিম হয়, তাহলে সিপিএম কংগ্রেস কি করছে? বিশেষত তরুণরা, তারা রাজনীতি থেকে এতটা দূরত্ব তৈরি করে ফেলছেন বা বলতে চাইছেন না, বলতে ভালো লাগছে না যে আমরা এই রাজনীতিকে সমর্থন করি বা করি না, এটা করি। সেটাও কি ঘুরিয়ে আমাদের ওই শক্তিগুলোকে, যে ক্রনি ক্যাপিটালিজমের কথা প্রথমে বলছিলাম, ওইগুলো অবশ্যই আমরা কোনো সন্দেহ নেই আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছি, কোনো সন্দেহ নেই আমরা বাধ্য হচ্ছে মানুষ এটা করতে। কিন্তু তার মধ্যেও তুমি কিন্তু দেখতে পাবে, তার মধ্যেও কিন্তু আমি মনে করি মানুষ অসামান্য কাজ করছে। এই কোভিডের সময় তুমি বলো না, কোভিডের সময় ধরো এই যে রেড ভলেন্টিয়ার্স, সত্যি তো আমাদের রাজ্যে সিপিএম ক্ষমতা থেকে অনেকটা দূরে, কিন্তু এখানে তো রেড ভলেন্টিয়ার্সের যে অল্প বয়সী ছেলেমেয়েরা দুর্দান্ত কাজ করেছে। এমনকি রাজনৈতিক পরিসরের বাইরেও ওই কোভিডের সময় আমরা দেখেছি নাগরিক সমাজ যেভাবে নাগরিক সমাজের পাশে দাঁড়িয়েছে, কোনো রাজনৈতিক দলও দাঁড়ায়নি। কম বয়সী ছেলেরা, আমি বলছি যে আমার নিজের ছেলে বলে বলছি না, ঋদ্ধি টিদ্ধিরা সবাই মিলে একটা ক্যাম্প তৈরি করে ফেলেছিল, অক্সিজেন এই করে দিন রাত পরিশ্রম করেছে। আমরা যেহেতু তুমি জানো আমি মূলত থিয়েটারের লোক, সে সময় আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলো, থিয়েটার ইন্ডাস্ট্রি বলো, টেকনিশিয়ানদের একটা খুব খারাপ অবস্থা ছিল। আমরা কিন্তু সারা ভারতবর্ষ থেকে টাকা তুলেছি অনলাইনে অনুষ্ঠান করে। সুতরাং ক্রাইসিস যখন হয় তখন কিন্তু মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে। এবং আমি বিশ্বাস করি যে এখনও আমি মানুষের ওপর থেকে আমি বিশ্বাস হারাতে পারি না, কারণ আমি মানুষের চেহারাটা একদম জলজান্ত কোভিডের সামনে দেখেছি, যে নির্মম চেহারাটাও দেখেছি, আবার মানুষের মানবিক চেহারাটাও দেখেছি। ফলে ক্রাইসিস এমন একটা জিনিস যে ক্রাইসিসটা আমাদেরকে আবার ফিরিয়ে আনবে, হ্যাঁ, মানুষ হতে সাহায্য করবে। ফলে আমার এখনও নবীন প্রজন্মের উপর প্রচুর আস্থা আছে। ফলে তারা হয়তো ডিসিলিউশনড, তারা হয়তো অনেকটা ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে, কেরিয়ারিস্ট হয়ে পড়েছে, একা হয়ে পড়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আছে, পাশে দাঁড়ানোর মতো আছে। এই রাজনৈতিক সংকটের যে ছবিটা, এই সংকটের ছবিটা না কাটবে, জানো, এইটা আমি কাটবে, নতুন একটা মানুষ তো ডিসিলিউশন হচ্ছে, এমনকি হয়তো তুমি দেখবে এটাও হবে যে মানুষ হয়তো একটা পার্টিকে সমর্থন করে, কিন্তু কোনো একটা জায়গায়
তার একজন ক্যান্ডিডেটকে হয়তো পছন্দ হলো না, আর সে ক্যান্ডিডেট হয়তো তার দলের লোক, কিন্তু সে মনে করছে এই ক্যান্ডিডেটটা দুর্নীতিগ্রস্ত, আমার পার্টির লোক হয়েও দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু হবে, মানে সিভিল সোসাইটির বলার জায়গাটা আবার ফেরত আসবে। মানে ধরো আমি কথা বলছি, মানে আমি আমি খুব খোলাখুলি কথা হচ্ছে এখন আমি বলছি, আচ্ছা বাবুল সুপ্রিয়কে কেন আমি অ্যাকসেপ্ট করব? কেন অ্যাকসেপ্ট করব? মানে দেখো, এক ঝটকায় বাবুল সুপ্রিয় যখন মানে আমাদের সাউথ ক্যালকাটায় দাঁড়ালো, তখন কিন্তু এক ঝটকায় ভোটটা নেমে এলো তৃণমূলের, ওই হাওয়ার মধ্যেও, কারণ মানুষ বোকা নয়। আর যে লোকটা দুদিন আগে ওরকম একটা রাইটিস্ট ফোর্সের সঙ্গে ছিল, মানে এই সুবিধাবাদী রাজনীতিটা বন্ধ করতে হবে। বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, এদের মতো লোকগুলোকে রাজনীতি থেকে একদম জলাঞ্জলি দিতে হবে, না দিলে কিন্তু হবে না। আপনি বললেন মানুষ তো বোকা নয়, ঠিকই, তার উদাহরণও দিলেন, কিন্তু জেনারেলি বলা হয় মানুষ তো ভাতা কদল এসে বলে ভাতা দেবে, এটা মনে হয় জানো তো। তৃণমূল যখন বলছে 2 টাকা কেজি চাল দেবো, বা মোদি যখন বলছেন যে আমি 81-82 কোটি মানুষকে রেশন দেব, আচ্ছা এটার মধ্যে দিয়ে তো মোদিও স্বীকারই করে ফেলছেন যে তার মানে আমাদের দেশে এতগুলো মানুষ খেতে পায় না, সেই কারণে তো আমি 81 কোটি লোককে রেশন দিচ্ছি। তুমি রেশন দেবে কেন যদি তার খেতে পাওয়ার মতো সংস্থান থাকে? বাড়ি থাকলে বাড়ি করে দেবো, দেবার দরকারটা কি তোমার? 2 টাকা কেজির চালের দরকারটা কি যদি মানুষ রোজগার করতে পারে? রোজগারটা নেই বলেই তো। ফলে এইগুলো মানুষ কি জানে না? মানুষ জানে, মানুষকে এত বেশি জীবনের চাপে রাখা হয় যে সে বেচারে কিছু করতে পারে না, কিন্তু তাদেরকে বোকা ভাবার কোনো কারণ নেই। এই প্রসঙ্গেই আমার আরেকটা জিজ্ঞাসা, যে বলা হয় সোশ্যাল মিডিয়া খুব ভালো মতামত নির্মাণ করে, বিশেষ করে প্রোপাগান্ডাগুলো, মন্দির রাজনীতি হলে সবাই নাকি মানুষ প্রভাবিত হয়ে যায় ইত্যাদি। তাহলে তার উল্টো জায়গার যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসে বা লেখা হয়, আপনারা বলেন, অনেকেই বলেন, সেই মতামতের জায়গাটা কি মানুষকে প্রভাবিত করে না? প্রথমত আমি বলি ব্যক্তিগতভাবে আমি সোশ্যাল মিডিয়াতে নেই, আমি ফেসবুক বা টুইটারে নেই। আমি ছেলের কাছ থেকে খবর পাই, বুঝতে পারি ওটা একটা অদ্ভুত জগৎ, কিন্তু সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই খুব স্ট্রং দিক আছে। ঋদ্ধি যখনই কিছু পোস্ট করে আমাকে, রেশমিকে শোনায়, ঋদ্ধির যে রাজনৈতিক বোধ, সামাজিক বোধ, সেটা রেশমি এবং আমার দ্বারাই তৈরি হয়েছে। বিশেষত রেশমির একটা প্রভাব আছে ওর জীবনে। আমি এখনো মনে করি যে মানে সোশ্যাল মিডিয়ার একটা খুব স্ট্রং মাধ্যম, ওখানে অনেক কিছু করা যায়, গোটা পৃথিবীতে নানান ঘটনা তার সাক্ষী, অনেক কিছুর মতবাদ ওখানে তৈরি করা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা হয়েছে ওটা না একটা ভ্যালিডেশনের জায়গা, মানে আমি কোথাও পাত্তা পাচ্ছি না, আমার ভ্যালিডেট করার জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি 4টি গালাগাল দিলাম, আমি 4টি খারাপ কথা বললাম, এমনকি মানে আমার যে প্রতিভাটা নেই, আমি জানি আমি কবিতা লিখলে, আমি অভিনয় করলে, আমি একটা ছবি বানালে সেটা অ্যাপ্রিসিয়েটেড হবে না, কিন্তু আমি আমার থেকে যোগ্য, অনেক বেশি যোগ্য কাউকে প্রথমত গালাগাল দিয়ে একটু আত্মতুষ্টি অনুভব করলাম, এবং আমি ওইখানে আমার প্রতিভাটা দেখিয়ে ভাবলাম যে, কারণ কি হচ্ছে, তুমি ফ্রিতে পাচ্ছ এবং কিছু লাইক পেয়ে যাচ্ছ, কিছু সমর্থন পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমার একটা নিজের সম্পর্কে একটা আজীব ধারণা তৈরি হচ্ছে। তাহলে এটা খুব ভয়ঙ্কর দিক। কিন্তু তার বাইরে আমি বলছি যে ফেসবুকটাকেও যেভাবে দখল করার চেষ্টা হচ্ছে, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই এখন একটা করে আইটি সেল আছে, ফলে তারা তাদের মতো করে সংবাদ করছে। আবার এটাও ঠিক যে তার বিরুদ্ধে আবার একটা লড়াই হচ্ছে। এবার তোমাকে খুঁজে নিতে হবে, মানে একটা সময় আমাদের ক্রাইসিস ছিল ইনফরমেশন পাওয়া যায় না, আর এখন ক্রাইসিসটা হচ্ছে এত বেশি পাওয়া যায়, তার থেকে বেছে নিতে হবে। মানে প্রোপাগান্ডাগুলো একটু বেশি ছড়াচ্ছে, অন্য জায়গাগুলো একটু কম ছড়াচ্ছে। দাদা, নির্বাচন এলেই এই ভাতার কথা উঠে আসে, এ দল বলে এত দেবো, ও দল বলে এত দেবো, নির্বাচনী ইশতেহারগুলোতেও পাইয়ে দেওয়ার কথা থাকে, সবাই একটু বেশি করে পাইয়ে দিতে চায়। তো মানুষকে এটা দেয়া হবে, ওটা দেয়া হবে, সেটা দেয়া হবে বলা হয়, কিন্তু উল্টো দিক থেকে কি একটা মানুষেরও ইশতেহার থাকা উচিত যে মানুষ কি চাইছে আর কি চাইছে না? আমি হয়তো তোমার কথার উত্তরটা একটু ডিফারেন্টলি দিতে চাইবো। আজকে সকালবেলা আমি একটি পত্রিকাতে একটা আর্টিকেল পড়েছি, সেটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে। আমি সেটার একটা ছোট্ট অংশ দর্শকদের জানাতে চাই, এবং তার উত্তরটা, মানুষের ইশতেহারটা কি জানো তো? মানুষের ইশতেহার একটাই, মানুষ না খুব বেশি চায় না। সেটা হচ্ছে যে ওই ঈশ্বর পাটুনি যখন মা অন্নপূর্ণাকে
পার করে দিয়েছিলেন না, তখন উনি বলেছিলেন না যে আমার ছেলে যেন দুধে ভাতে থাকে। এর বেশি কিন্তু মানুষ কিছু চায় না, জানো তো। মানুষ শান্তি চায় এবং একটু দুধে ভাতে থাকতে চায়। এর একটা অদ্ভুত আজকে উদাহরণ পেলাম, সেটা হচ্ছে আমাদের দেশে তো প্রচুর রামায়ণ লেখা হয়েছে। মানে মোদিরা ভাবছেন যে ওই একটা রামায়ণই ওরা লিখেছে এসে, হ্যাঁ, কিন্তু তা তো নয়। আমাদের দেশের সংস্কৃতির শিকড়টা অনেক গভীর। আমি জানতামই না হনুমানকে গাজী আখ্যা দেওয়া হয়েছিল। মানে গাজী কিন্তু একটা আরবি টার্ম। গাজী মানে হচ্ছে সে যে ধর্মযুদ্ধ করেছিল। বহুদিন আগে আমাদের বাংলাতে মল্লভূমি, যেটা এখন হচ্ছে বাঁকুড়া, সে মল্লভূমিতে মানে এক ধরনের ছোট ছোট পালা লেখা হতো, তার নাম হচ্ছে রায়বার পালা। সে রায়বার পালার মধ্যে একটা অংশ ছিল, সে অংশটা হচ্ছে লঙ্কা কাণ্ড থেকে নেওয়া। এই রায়বার পালাটা লিখেছিলেন একজন কবি, তার নাম ফকিররাম কবিভূষণ। তিনি কবিরাজ উপাধি পেয়েছিলেন। তা এর একটা লেখা আছে লঙ্কা কাণ্ড নিয়ে। সেখানে সে ভাঙা হিন্দি, তখনকার সময় এটা হচ্ছে 17th সেঞ্চুরি, 1703, সেখানে ভাঙা হিন্দিতে উনি লিখছেন, অঙ্গদ হামারা নাম, मेरे नाथ प्रभु राम, ये राम कौन हो, ना ही जान संपद सोहे, तई सीता करके चोरी, तुम लाया लंकापुरी। এইটা হিন্দি থেকে, ভাঙা হিন্দি থেকে একজন নকল করছেন, তার নাম হচ্ছে হরিদেব শর্মা, ঠিক আছে। এটা থেকে বাংলায় অনুবাদ করছে এবং সেখানে লিখছে, নববন্দ হনুমন্ত বলবন্ত গাজী, শতসিন্ধু গতিলম্ফ, বিপরীত বীর দম্ফ, অরিকাণ্ড হলিকম্প রণঝম্প তেজি। মানে একটা হিন্দু দেবতা হনুমানকে গাজী আখ্যা দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের মাটি, বুঝতে পেরেছ? এটাই হচ্ছে সাধারণ মানুষের ইশতেহার, যে আমরা শান্তিতে থাকবো, আমরা চারটি খেয়ে পড়ে থাকবো। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের ভারতবর্ষ। তার মানে যত ভাঙাভাঙি হোক, যত উস্কানি হোক, যা কথা আমরা আলোচনা করলাম, কোথাও একদিন মানুষ ফিরে আসবে। কারণ এটা আমাদের ট্র্যাডিশন। এই অশিক্ষিত বদমাইশ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, এরা আমাদের ট্র্যাডিশনটা জানে না, জানলেও সেটাকে ডেলিবারেটলি অস্বীকার করে, যেটা সব থেকে বড় পাপ। আমি শেষ করব আলোচনা দুটো ছোট ছোট প্রশ্ন দিয়ে। রাজ্যের বহু নেতানেত্রীও এই মুহূর্তে ভোট প্রচার করছেন এবং অনেক কথা বলছেন। কেন্দ্রের নেতা নেত্রীরাও আসছেন, তারাও ভোট প্রচার করছেন এবং নানা রকমের কথাবার্তাই হচ্ছে, যে কথাবার্তাগুলো হওয়া হয়তো উচিত নয় প্রকাশ্যে। দুজনদের জন্যই যদি একটা কথা বলেন, অন্তত আমাদের সংস্কৃতির নিরিখে। আমি তো উদাহরণ দিলাম, তাদের ন্যাচারালি আমার ইন্টারভিউটা দেখার সময় নেই, অন্তত বইটইগুলো যদি একটু পড়েন। মানে মানে রাজনৈতিক নেতা নেত্রীদের একটু শিক্ষিত হওয়া দরকার। শিক্ষিত মানে সবাইকে যে MA BA পাস করতে হবে তার তো কোনো মানে নেই। অন্তত আমাদের মানে আকবরের মা যখন অসুস্থ মারা যাচ্ছিলেন, তখন উনি ওনার ইচ্ছা অনুযায়ী আকবর রামায়ণটাকে ফার্সিতে, আরবিতে ট্রান্সলেট করেছিলেন। তো মানে বাবার কি অলাদ বলার আগে যদি ওরা একটু এগুলো ভাবেন, যে দেশের মুসলমান মানেই বাবার কি অলাদ নয়, হ্যাঁ, তেমনি বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরও বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে আপনারা যে মোদির বিরুদ্ধে লড়ছেন, নিজেদের মধ্যে খেয়েটা বন্ধ করুন, না হলে আর লড়বেন কি করে। আর আমরা প্রথমে বলেছিলাম যে দলীয় রাজনীতির কথা আনবো না, মানে সেই অর্থে দলীয় রাজনীতির কথা আনিও নি। একদম শেষে যদি একটুখানি বলি যে যদি কোনোদিন দলীয় রাজনীতিতে আসেন, ধরে নেওয়া যাক প্রধানমন্ত্রী হলেন, দেশের জন্য যদি একটা কাজ করতে বলা হয়, প্রথম কাজটা কি করবেন? না, আমরা যে আলোচনাটা করলাম মানে সবটা খুব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করলাম। আমি শেষে এরকম কোনো ইউটোপিয়ান কথাবার্তা দিয়ে শেষ করতে চাই না। আমি খুব প্রাউড যে আমি ভারতবর্ষে জন্মেছি, পশ্চিমবঙ্গে জন্মেছি এবং আমি একজন নাট্যশিল্পী। আমি থিয়েটার করে খেতে পাবো না বলে আমি সিনেমা টেলিভিশন করি, আদারওয়াইজ আমার সিনেমা টেলিভিশন করতেও ভালো লাগে না। খেতে পেলে আমি করতাম না। থিয়েটার করে খাওয়া যায় না নেহাত, সেই জন্য আমাকে সিনেমা সিরিয়াল করতে হয়। আমি একজন নাট্যশিল্পী হিসেবে খুব খুশি। আমি আমার যা কথা, যা বলার, আমি আমার শিল্পের মাধ্যমেই বলব। ধন্যবাদ কৌশিকদা। আপনাদের ধন্যবাদ যারা ভিউ পয়েন্টে আজকে কৌশিক সেনের সঙ্গে থাকলেন এবং তার মতামত শুনলেন।
নিশ্চয়ই ভোটের হাওয়া চলছে, আপনারা ভোট দেবেন, ভেবে ভোট দেবেন। আর আজকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা আপনাদের নিজেদের মতো করে নিজেদের মতামত তৈরি করবেন। আপনারা চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ, দেখতে থাকুন ভিউ পয়েন্টের অন্যান্য সেগমেন্ট।